হুমায়ুনের বিশ্বস্ত সঙ্গী সিজার ফুল ফেলে হাত ধরলেন অধীর চৌধুরী, কেন? দেখুন, রাজনীতিটা সকলে আমরা করি মতাদর্শের উপর ভিত্তি করে। আমি যে পরিবার থেকে বিলং করি, নিশ্চিতভাবে মুসলিম হলেও সেকুলার পরিবার থেকে বিলং করি। স্বাভাবিকভাবেই আমার পক্ষে তৃণমূল কংগ্রেসটা অস্বস্তিকর হয়ে উঠেছিল এখানে কিছু ল্যান্ড মাফিয়াদের অত্যাচার, যে অত্যাচারের কারণে তাদের সঙ্গে আমি যা শেয়ার করতে পারিনি। এ কারণে এলাকার মানুষের সার্বিক যে বিরোধিতা, তাদের প্রতি চরম ঘৃণা, সে দলকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই লাস্ট আবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমরা সেকুলার পরিবারের সন্তান, তাই অন্য কোনো দলে না গিয়ে আমি সমস্ত দলের প্রস্তাব পেয়েছিলাম। হ্যাঁ, সমস্ত দলকে আমি সমস্ত দল থেকে প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু বাদ দিয়ে আমি জাতীয় কংগ্রেসে আমি অধীর চৌধুরীর সৈনিক হিসাবে যোগদান করেছি, যেহেতু পুরানো দল এবং সেকুলার, আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়কে নিয়ে চলি। আপনারা জানেন এর আগেও আমার বাবা দ্বারা সকলেই শিশু মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, আমিও প্রেসিডেন্ট। এখানে মাদ্রাসা, মিশন এবং বাবার নামে আমি হসপিটালও করেছি। এলাকার মানুষকে নিয়ে আমি চলি, তাই এলাকার মানুষের কাছে সিজার দায়বদ্ধ। রাজনীতি বড় কথা নয়, বড় কথা হচ্ছে এলাকার শান্তি, এলাকার ডেভেলপমেন্ট এবং এখানকার যে ল্যান্ড মাফিয়া তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি কংগ্রেস এবং অধীর চৌধুরী তারা ধর্ম নিরপেক্ষ একটি দল, তাই আপনি ধর্ম নিরপেক্ষ সেকুলার দল হিসেবে অধীর চৌধুরীর সঙ্গে যোগদান করলেন। হুমায়ুন কবির বলছেন যে তার দল সেটাও সেকুলার। তাহলে কি কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে হুমায়ুন কবির কোন সাম্প্রদায়িক দলের রাজনীতি করছেন? না, আমি সেটাও বলছি না আপনাকে আমি, কারণ আমি এই ব্যাপারটা আমি কোনো কথা বলতে চাই না। একদম বিশ্বস্ত কাছের সিগার, যাকে না বিশ্বস্ত বলতে হুমায়ুন ভাই আমার এখানকার তৃণমূল দলের বিধায়ক ছিলেন, আমিও সেই দলটা করতাম। আমি হুমায়ুন ভাই, যেহেতু হুমায়ুন ভাই আমার এখানকার বিধায়ক, তো তার আন্ডারে আমি তার সঙ্গে আমি দলটা করতাম। স্বাভাবিকভাবে হুমায়ুন ভাই দলটা ছেড়ে চলে গেছে, আমিও দলটা ছেড়ে চলে এসেছি। হ্যাঁ, আপনি হুমায়ুনের পাশে দাঁড়ালেন না, দাঁড়ালেন অধীর চৌধুরীর পাশে, কি কেন? মানে এই জায়গায় যখন আমি আর হুমায়ুন ভাই দুজনেই কিন্তু তৃণমূল দলটা ছেড়ে চলে গেছি। হ্যাঁ, চলে গেলেন, পথ ধরলেন অধীর চৌধুরী। প্রশ্নটা হচ্ছে এখানে, দেখুন আমার আপনাকে বলছি মতাদর্শ ব্যাপার থাকে, আর হুমায়ুন কবিরের যে ইন্টেনশন বা আমার যা ইন্টেনশন, আমাদের মূল লক্ষ্য একটাই, যেখানে তৃণমূল এবং বিজেপিকে রুখে দেওয়া। না তাহলে ওই অঙ্কটা কি আপনি এস্টাবলিশ করতে চাইছেন বোধহয়, যে তৃণমূলকে রুখতে একদল যাচ্ছে কংগ্রেসের দিকে, একদল যাচ্ছে হুমায়ুন কবিরের দিকে। দেখুন কে কোন রাজনৈতিক দলে যাবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এগুলো তো ধরুন স্বাধীনতা থাকে মানুষ। অবশ্যই অবশ্যই। না একটা জায়গায় আপনি বলুন যে সালার ছিল হচ্ছে আরএসপির ঘাঁটি, আরএসপির জায়গা ছিল, সেখানে আপনি নিশ্চয়ই কোন একটা সিগন্যাল, আপনি খুব পোক্ত একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ, আপনি বলুন যে এই সালার ছিল আরএসপির দখলে, সেখানে যে কোথাও সিগন্যাল এসেছে যে ভোটে দাঁড়াতে পারেন আপনি, ভোটে কংগ্রেস আপনাকে সালারে প্রার্থী করলে এবং আপনি জিতে আসতে পারেন, এই কোথাও কি একটা আন্ডার দ্য টেবিল কোনো চুক্তি হয়েছে, কোনো দেখুন কোনো টেবিল নয়। আমি জাতীয় কংগ্রেস দলে যোগ দিয়েছি, দল আমাকে যদি ফ্ল্যাগ বাঁধতে বলে আমি ফ্ল্যাগ বাঁধবো, দল যদি আমাকে পোস্টার মারতে বলে আমি পোস্টার মারবো। আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান, রাজনীতি করাটা আমার নেশা। স্বাভাবিকভাবে এখানে 262টা বুথ আমার হাতে তালুর মতো চেনা। আপনাকে নিশ্চিতভাবে কথা দিচ্ছি, এর আগেও কংগ্রেসটাকে এখানে আমি এস্টাবলিশ করেছিলাম, তখন কংগ্রেস একটা গ্রাম পঞ্চায়েত পেত। আমি যখন দাদা যখন আমাকে দলের ব্লক সভাপতি করে, তখন এখানে 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5টা জিপি আমি দখল করেছিলাম। পঞ্চায়েত সমিতি প্রথম আমার নেতৃত্বে কংগ্রেস ভোট করে সিপিএম কে হারিয়ে আমরা 2013 সালে পঞ্চায়েত সমিতি আমরা নিয়ে আসি কংগ্রেস আমার নেতৃত্বে। আবার আমি যখন তৃণমূলে যোগদান করি, স্বাভাবিকভাবে তৃণমূলে কিছু ছিল না, 7টা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমি এবং জেলা পরিষদ তৃণমূল নিয়ে এসেছিলাম। 18 সাল নির্বাচনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তার পরবর্তী অধ্যায় এসে আবার আপনাদেরকে প্রমাণ করে দেবো যে এই ভরতপুর বিধানসভা সিটটা জাতীয় কংগ্রেস জয়লাভ করবে, তৃণমূল কংগ্রেসের স্থান হবে 3 নম্বরে। আরএসপির হেল্প কি লাগবে?
আরএসপির হেল্পের প্রয়োজনে আরএসপি ক্ষয়িষ্ণু শক্তি কোনো আরএসপি বলে কিছু নেই। হ্যাঁ, আরএসপিটা কোনো হস্তক্ষেপের মধ্যেই পড়ে না। যে আপনি যে আপনার রেকর্ড গুলো তুলে ধরলেন একটু আগেই, সেই রেকর্ড অনুযায়ী আপনাকে একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ভরতপুরে তাহলে কি হুমায়ুন কবির তার কোনো ভূমিকা ছিল না তৃণমূলের বিধায়ক হওয়ার ক্ষেত্রে? সেই ব্যাকডোর মানে তার পেছনে কি সিজারেরই হাত ছিল? এটাই কি সত্যি? নিশ্চিতভাবে তাই কি সালারে হুমায়ুন কবির ঠিক মতো মানে আবার নতুন দল তৈরি করে সালারের দিকে নজর কম রাখছেন? না, সেটা হুমায়ুন ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনৈতিক ভাবে আমি যতদিন দলটা করেছিলাম ততদিন আমি আমার একটা নিজস্ব সংগঠন নিয়ে চলাফেরা করতাম। সেটা আপনি জাতীয় কংগ্রেসে বলুন, তৃণমূল কংগ্রেসে বলুন, কি আমি মাঝখানে নির্দলীয় ক্যান্ডিডেট হয়েছিলাম জেলা পরিষদ, আপনারা জানেন। সেখানে আমি ভোটে জয়লাভ, অফকোর্স তিনি তৃণমূলের বিধায়ক হলেও আমার পাশে ছিলেন, কারণ তিনি জানতেন যে সিআর একটা জনভিত্তি আছে, সিআর খুব ভালো পরিবারের সন্তান এবং সেগুলো বিলং করে, মানুষ তাকে চাই। যেহেতু হুমায়ুন ভাই আপাতমস্তক রাজনীতিবিদ, তিনি জানতেন ভালো করে, তাই তিনি সমর্থন করেছিলেন। তার মানে আপনি বলছেন যে হুমায়ুন কবির ওখানে বিধায়ক ছিলেন ঠিকই, কিন্তু মূলত তৃণমূলটাকে পরিচালনা করা হতো, সালার বিধানসভায় সিজারই পরিচালনা করতো। এখানে আপনার চ্যালেঞ্জ মূলত কি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি স্থানীয় সুমন এবং টারজান? একদম বলছি, স্থানীয় লোকাল দু একজন লিডারের জন্য, যেটা বারবার আমরা অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম, মমতা ব্যানার্জিকে জানিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো কিছু আমরা দেখিনি বারবার জানানো সত্ত্বেও। তাই আমার তাদের বিরুদ্ধে প্রতিবাদ। মূলত আমার এখানে লড়াই ভরপুর বিধানসভা বাঁচানো, মানুষকে বাঁচানো। তারা তৃণমূলের সার্টিফিকেট নিয়ে এলাকায় যে অত্যাচার, টোটোওয়ালা থেকে শুরু করে ব্যবসাদার আতঙ্কিত। আপনারা যে কোনো সংবাদ মাধ্যম এলাকায় এসে আপনার খবর নিয়ে দেখতে পারেন সিজার ঠিক বলছে না ভুল বলছে। আর ভোটটা আসতে দিন, ইলেকশনের কাউন্টিং এর দিন তৃণমূল কংগ্রেসের 3 নম্বর হবে, আজকে কথাটা আমার রেকর্ড করে রেখে দিন, তারপর আমাকে ফোন করবেন যে হ্যাঁ দাদা আপনি ঠিক বলেছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ল্যান্ড মাফিয়াদের হাতে তৃণমূলটা চলে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ল্যান্ড মাফিয়া ভার্সেস ল্যান্ড ডোনারের লড়াই। আমি একজন ল্যান্ড ডোনার। এ তো টেলার, সমস্ত মেম্বার থেকে প্রধান কেউ আপনার কাছে নেই। এই বিধানসভার লড়াইটা হচ্ছে ল্যান্ড মাফিয়াদের সঙ্গে ল্যান্ড ডোনারের লড়াই।